পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ এক রক্তক্ষয়ী জন্মের পটভূমি। 1947 সালে যখন ব্রিটিশ ভারত ভাগ হলো, তখন পৃথিবীর মানচিত্রে জন্ম নিল এক অভিনব রাষ্ট্র। একই দেশের দুটি অংশ, মাঝখানে অন্য দেশ, সেটা হচ্ছে ভারতবর্ষ, আর এই অভিনব দেশ হচ্ছে পাকিস্তান। কিন্তু মাত্র 24 বছরের মধ্যে সেই অভিনব দেশ ভেঙে দু টুকরো হয়ে গেল এবং জন্ম নিল বাংলাদেশের। কেন এমন হলো? শুধু কি ভাষার জন্য, নাকি এর পেছনে ছিল দীর্ঘদিনের রাজনৈতিক বৈষম্য, অর্থনৈতিক শোষণ, সাংস্কৃতিক অবমূল্যায়ন, ক্ষমতার দ্বন্দ্ব, নাকি ভারতের চক্রান্ত? আর এই সংকট কিভাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে গভীরভাবে প্রভাবিত করেছিল, এই সিরিজে 5টি ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথম সিরিজে আপনাকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। এক অস্বাভাবিক রাষ্ট্রের জন্ম। 1947 সালে দেশভাগের সময় ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলি নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। কিন্তু এই রাষ্ট্রের গঠন ছিল ভূগোল, প্রশাসন এবং জাতীয় পরিচয়ের দিক থেকে এক অস্বাভাবিক পরীক্ষা। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান একই দেশের অংশ হলেও তাদের মধ্যে ছিল ভারতীয় ভূখণ্ড, এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারত। পশ্চিম পাকিস্তান আজকের পাকিস্তান, আর পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ। দুই অংশের মানুষের ধর্ম এক হলেও ভাষা, সাহিত্য, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, ইতিহাস, এমনকি অর্থনৈতিক কাঠামোও ছিল সম্পূর্ণ আলাদা। পশ্চিম পাকিস্তানের প্রধান ভাষা ছিল উর্দু এবং পাঞ্জাবি, আর পূর্ব পাকিস্তানের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলা ভাষাভাষী ছিল। সবচেয়ে বড় সমস্যা ছিল রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রীকরণ। রাজধানী করাচি, পরে ইসলামাবাদ, সেনাবাহিনীর সদর দপ্তর, কেন্দ্রীয় প্রশাসন, অর্থনৈতিক পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলির প্রায় সবই ছিল পশ্চিম পাকিস্তানে। অথচ সমগ্র পাকিস্তানের মোট জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশই বাস করত পূর্ব পাকিস্তানে। জনসংখ্যা এগিয়ে থেকেও তারা রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা থেকে কার্যত বঞ্চিত ছিল। শুরু থেকেই এই বৈষম্য ভবিষ্যতে সংকটের ভিত্তি তৈরি করে। এবার আসছি ভাষা আন্দোলন, প্রথম বড় ফাটল। 1948 সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই সিদ্ধান্ত পূর্ব পাকিস্তানের মানুষের কাছে ছিল তাদের সাংস্কৃতিক পরিচয়ের উপর সরাসরি আঘাত। কারণ দেশের অধিকাংশ মানুষই বাংলায় কথা বলতেন। এর প্রতিবাদে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষ আন্দোলনে নেমে আসে। অবশেষে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ গুলি চালায়। সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকেই শহীদ হন। এই আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল না, এখান থেকেই জন্ম নিতে শুরু করে বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক চেতনা। মানুষ বুঝতে শুরু করলো শুধুমাত্র ধর্ম একটি রাষ্ট্রকে দীর্ঘদিন একত্রে ধরে রাখতে পারে না যদি সেখানে ভাষা, সংস্কৃতি এবং নাগরিক অধিকারের প্রতি সম্মান না থাকে। পরবর্তীকালে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে বিশ্বজুড়ে স্বীকৃতি লাভ করে। এবার আসছি অর্থনৈতিক বঞ্চনা, দ্বিতীয় বড় ফাটল। পূর্ব পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম প্রধান পাট উৎপাদনকারী অঞ্চল। সেই সময় পাটকে বলা হতো সোনালী আঁশ এবং পাকিস্তানের বৈদেশিক মুদ্রার আয়ের বড় অংশ আসতো পূর্ব পাকিস্তানের পাট রপ্তানি থেকে। কিন্তু এই আয়ের অধিকাংশ ব্যয় হতো পশ্চিম পাকিস্তানের শিল্প, অবকাঠামো, সামরিক উন্নয়ন এবং নগরায়নে। পূর্ব পাকিস্তান তুলনামূলকভাবে অবহেলিতই থেকে যায়। নতুন শিল্প কারখানা, বড় প্রকল্প, ব্যাংকিং সুবিধা কিংবা
সরকারি বিনিয়োগে পশ্চিম পাকিস্তান ধারাবাহিকভাবে অগ্রাধিকার পায়। সরকারি চাকরি, সেনাবাহিনী, পররাষ্ট্র দপ্তর এবং উচ্চ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদেও পশ্চিম পাকিস্তানিদের আধিপত্য ছিল স্পষ্ট। অর্থনীতিবিদদের অনেকেই এই পরিস্থিতিকে আভ্যন্তরীণ উপনিবেশ হিসাবে বর্ণনা করেছেন। ফলে পূর্ব পাকিস্তানের শিক্ষিত মধ্যবিত্ত ছাত্র সমাজ এবং রাজনৈতিক নেতৃত্বের মধ্যে ক্ষোভ দ্রুত বাড়তে থাকে। এবার আসি রাজনৈতিক সংকট এবং 1970 সালের নির্বাচন। 1970 সালে পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। একই বছরে ভয়াবহ ভোলা ঘূর্ণিঝড়ে পূর্ব পাকিস্তানের কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয়, কিন্তু কেন্দ্রীয় সরকারের ধীর ও অপর্যাপ্ত ত্রাণ কার্যক্রম মানুষের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। এই পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে বিপুল বিজয় অর্জন করে এবং জাতীয় পরিষদেও একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী সরকার গঠনের অধিকার ছিল আওয়ামী লীগের, কিন্তু পশ্চিম পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান এবং রাজনৈতিক নেতা জুলফিকার আলী ভুট্টো ক্ষমতা হস্তান্তরে অনীহা প্রকাশ করেন। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হয়, দীর্ঘ আলোচনা ব্যর্থ হয় এবং পুরো পাকিস্তান এক গভীর রাজনৈতিক সংকটে নিমজ্জিত হয়। এবার আসছি অপারেশন সার্চলাইট, নিষ্ঠুরতার সূচনা। 1971 সালের 25শে মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনী শুরু করে অপারেশন সার্চলাইট। এর লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তানের স্বাধীনতার দাবিকে সামরিক শক্তি দিয়ে দমন করা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাত্রাবাস, সংবাদপত্রের অফিস, রাজনৈতিক কার্যালয়, সাধারণ জনপদ, এমনকি নিরস্ত্র মানুষের উপরও ব্যাপক আক্রমণ চালানো হয়। বহু ছাত্র, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। একই সময়ে শেখ মুজিবুর রহমানকেও গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। এই সামরিক অভিযান দ্রুত সমগ্র পূর্ব পাকিস্তানে ছড়িয়ে পড়ে এবং একটি পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের সূচনা করে। শরণার্থীর ঢল আর উত্তর পূর্ব ভারত। পাকিস্তানি সেনাবাহিনীর দমনপীড়নের ফলে লক্ষ লক্ষ মানুষ প্রাণ বাঁচাতে ভারতীয় সীমান্তের দিকে ছুটে আসে। পূর্ব পাকিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত ছিল পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং তৎকালীন মিজোরামের কিছু অঞ্চল। সবচেয়ে বেশি চাপ পড়ে ত্রিপুরার উপর, কারণ রাজ্যটি 3 দিক থেকে পূর্ব পাকিস্তানের সীমান্ত দ্বারা পরিবেষ্টিত। 1971 সালে ভারতের বিভিন্ন রাজ্য মিলিয়ে প্রায় 1 কোটিরও বেশি শরণার্থী আশ্রয় নিয়েছিল বলে বিভিন্ন ঐতিহাসিক গবেষণায় তথ্য পাওয়া যায়। তাদের একটি উল্লেখযোগ্য অংশ ছিল ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আসাম। ত্রিপুরার সেই সময়কার জনসংখ্যার তুলনায় এই শরণার্থীর সংখ্যা ছিল অভূতপূর্ব। ফলে খাদ্য, স্বাস্থ্যসেবা, পানীয় জল, শিক্ষা, পরিবহন, প্রশাসন, স্থানীয় অর্থনীতির উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়। ভারত সরকারকে আন্তর্জাতিক সহায়তা এবং নিজস্ব সম্পদ ব্যবহার করে বিশাল মানবিক ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে হয়। এবার আসছে উত্তর পূর্ব ভারতের ভূ রাজনৈতিক গুরুত্ব। 1971 সালের সংকট শুধু মানবিক ছিল না, এটি ছিল একটি বড় ভূরাজনৈতিক চ্যালেঞ্জ। পূর্ব পাকিস্তানের সীমান্তবর্তী উত্তর পূর্ব ভারত হঠাৎ করে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে চলে আসে। একদিকে ছিল কোটি কোটি শরণার্থী, নিরাপত্তা ও পুনর্বাসনের দায়িত্ব, অন্যদিকে সীমান্তে পাকিস্তানি সামরিক তৎপরতার সম্ভাবনা। একই সময়ে মুক্তি বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ শিবির, রসদ সরবরাহ এবং গেরিলা অভিযানের জন্য ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করে। ভারতের জন্য এটি ছিল কেবল প্রতিবেশী দেশের সংকট নয়, বরং নিজস্ব জাতীয় নিরাপত্তা, সীমান্ত স্থিতিশীলতা এবং উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি বিষয়। ফলে মানবিক সংকট ধীরে ধীরে
কৌশলগত এবং সামরিক সংকটের রূপ পরিগ্রহ করে। এই পরিস্থিতিতে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী কিভাবে আন্তর্জাতিক সমর্থন গড়ে তুলেছিলেন, কেন ভারত তাৎক্ষণিক যুদ্ধ শুরু করেছিল, কিভাবে কূটনৈতিক সামরিক প্রস্তুতি এবং আন্তর্জাতিক রাজনীতির সমন্বয় ঘটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশকে স্বাধীনতা অর্জনে সহায়তা করেছিল, সেই আলোচনা থাকবে আমার পরবর্তী ভিডিওতে। পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটি ছিল দীর্ঘদিনের ভাষাগত বৈষম্য, অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক বঞ্চনা এবং সাংস্কৃতিক পরিচয়কে অস্বীকার করার ধারাবাহিক ফলাফল। 1971 সালের সামরিক দমননীতি সেই সংকটকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয় এবং মুক্তিযুদ্ধের সূচনা করে। এই যুদ্ধ শুধু একটি নতুন রাষ্ট্রের জন্ম দেয়নি, বরং উত্তর পূর্ব ভারতের ইতিহাস, জনসংখ্যা, অর্থনীতি, নিরাপত্তা এবং ভূ রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছিল। পরবর্তী ভিডিওতে আমরা বিশদভাবে জানব ইন্দিরা গান্ধীর কূটনৈতিক কৌশল, আন্তর্জাতিক শক্তিগুলির অবস্থান। পরবর্তী ভিডিওতে আমরা বিশদভাবে জানব ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কূটনৈতিক কৌশল, আন্তর্জাতিক শক্তিগুলির অবস্থান, মুক্তি বাহিনীর ভূমিকা এবং কিভাবে 1971 সালের যুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। হিস্ট্রি আইকিউ এর সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।